সরকারটা এসছে জিতে, তারা যদি একটা ক্লেম করে যে চারিদিকটা রোহিঙ্গায় ভরে গেছে, বাংলাদেশিতে ভরে গেছে, তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছো, তো তোমরা কি বৈধ তাহলে? কলকাতায় এক ডাক, শিলিগুড়িতে এক ডাক, সুন্দরবনে এক ডাক। শুভেন্দু অধিকারী যা বলছে এটা পাগলের প্রলাপ। শুভেন্দু অধিকারী এটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে। এসআইআরটা বাতিল করতে হবে। এসআইআর এটা নাগরিক বিরোধী একটা পরিকল্পনা। এসআইআর পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার যে এনআরসি এবং মানুষকে বেনাগরিক করে তাদের গলায় এই রকম আপনার কার্ড ঝুলিয়ে দেওয়া, এই এমএনআইসি কার্ড ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা। কাজেই এসআইআর এনআরসি বাতিলের দাবি করছি আমরা। আমাদের দাবি পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এসআইআরের বাতিলের দাবিতে রাস্তায় নামুক এবং এই সংগ্রামকেই তারা আজকে রাজনৈতিক সংগ্রাম হিসাবে সামনে নিয়ে আসুক। আসলে আপনারা যদি বিহারের এসআইআর তালিকাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এসআইআরের তালিকা হচ্ছে নির্ভুল নয়। এসআইআরের তালিকা হচ্ছে যেখানে প্রায় 1.5 কোটির উপরে ভুয়া ভোটার, যেখানে 14.5 লক্ষের ওপরে আপনার ডুপ্লিকেট ভোটার। কাজেই বিহারের এসআইআর তালিকা দেখেই পশ্চিমবঙ্গে আরেকটা ভুয়ো ভোটার তালিকা তৈরি করার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এসআইআর আর বাতিলের দাবিতে সংগ্রামে নামা উচিত। এসআইআর হলে প্রথমত লাভ আন্তর্জাতিক কর্পোরেটের, তারপরে যারা এসআইআর করতে চাইছে মূলত আরএসএস বিজেপি তাদেরই লাভ। দেখুন, পশ্চিমবাংলায় আমরা যারা প্রান্তিকায়িত, যে কোনো প্রান্তিক মানুষ, যে কোনো শোষিত অবদমিত সংখ্যালঘু মানুষ, আজকে আমরা ভীষণভাবে বিপন্ন বোধ করছি। যেরকম আমাদের ক্ষেত্রে মানে এলজিবিটি, ট্রান্স, ভুরানি, কোটি, হিজড়া সম্প্রদায়ের প্রান্তিকায়িত জনতার মানুষরা, তাদের ক্ষেত্রে এই যে এসআইআর এর নাম করে এই শীতল সন্ত্রাস একটা চালু করছে কেন্দ্রীয় সরকার, চালু করেছে এবং পরোক্ষভাবে এনআরসিকে কোনোভাবে বহাল করার চেষ্টা করছে এবং এইভাবে নাগরিকত্বকে এইভাবে সাধারণ মানুষকে, দরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষকে বেনাগরিক করে দেওয়ার চেষ্টা করছে। এবার আমাদের মতো মানুষ যারা এলজিবিটি মানুষ, তারা বহু ক্ষেত্রে বাড়ি থেকে তারা বিতাড়িত, তারা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে তাদের সমস্ত ডকুমেন্টস তাদের বায়োলজিক্যাল ফ্যামিলি বা নেটাল ফ্যামিলির কাছে, তাদের সমস্ত জন্ম সার্টিফিকেট করে বিভিন্ন ডকুমেন্টস তাদের বাড়ির লোকের কাছে। তা যারা বেরিয়েছেন তাদের বাড়ির লোক তো তাদের বিতাড়িত করেছে, তাহলে তারা বিয়েলে তো বাড়িতে যাবে, তাহলে তারা এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন? এবং 12টা যে নথি তার মধ্যে কিন্তু আজকে টিজি অ্যাক্ট, ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটসে যে এর কথা বলা হয়েছে ক্লিয়ারলি, আমাদের আজকে ট্রান্স আইডেন্টিটি কার্ড যেটা, সেই ট্রান্স টিজি কার্ডের উল্লেখ কিন্তু এই 12টা নথির মধ্যে নেই। এবং সর্বোপরি আজকে ট্রান্স মানে যেরকম ট্রান্স পরিযায়ী শ্রমিক আছেন, মুসলিম আছেন, দলিত আছেন, ভবঘুরে আছেন, ভিখারি আছেন, লেসবিকার আছেন, ডিসাবল আছেন, যৌনকর্মী আছেন, বিভিন্ন খেটে খাওয়া শ্রমিক স্তরের ট্রান্স মানুষরা তারা কিভাবে আজকে বিপন্ন হয়ে যাচ্ছেন। বহু অনাথ এতিম বাচ্চা আছে যারা বৃদ্ধা ওল্ড এজ হোমে আছেন। ফলে সাধারণ মানুষ এবং বিপন্ন সাধারণ মানুষকে এই যে একটা সিটি অফ জয়কে সিটি অফ ভয় একটা চারিদিকে, যাতে কোনোভাবেই এই যে ওরা মোদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, কথায় কথায় শিকল পরার মোদের হাতে পায়, কোথাও গিয়ে আমাদের নাগরিক অধিকারটাকে কোনোভাবে হামলা মামলা এনআরসি এসআইআর এই ধরনের লাগু করে কোথাও সাধারণ মানুষের নাগরিক অধিকারটাকে খর্ব করতে চাইছে। দেখুন, আমি একটা কথাই বলবো যে যারা ভারতবর্ষে আছেন, ভারতবর্ষে জন্মেছেন, তারা প্রত্যেকেই ভারতীয় এবং এইভাবে এই যে এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে এইভাবে মানুষকে বেনাগরিক করে দেওয়ার যে রাষ্ট্রীয় চক্রান্ত, তাকে তীব্রভাবে ধিক্কার জানাই। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি যদি আমাদের সম্প্রদায়ের কথা বলি তাহলে আজকে বিএলও যারা, তাদের কিন্তু বহু সিংহভাগ মানুষের এলজিবিটি সম্পর্কে খায় না মাথায় দেয়, তাদের ধারণা নেই। এবং সর্বোপরি যাদের এসআরএস হয়ে গেছে, সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বা জেন্ডার অ্যাফার্মেশন সার্জারি হয়ে গেছে, যারা নাম পরিবর্তন করেছেন, তাদের ক্ষেত্রে 2002 এক নাম ছিল, এখন এক নাম আছে। বা অনেক সময় যেসব ট্রান্স মানুষরা তাদের ছবিতে ট্রানজিশনের আগে বা পরিবর্তনের আগে লিঙ্গ
লিঙ্গ পরিবর্তন বা সামাজিক সোশ্যাল ট্রানজিশনের আগের যে ছবি সেটা দেওয়া আছে, এখনকার ছবির সঙ্গে সেই ছবি মিলছে না। ফলে বিএলওদের সাথে একজন ট্রান্স সচেতন মানুষের থাকা অত্যন্ত প্রয়োজনীয়, ট্রান্স মানুষের, নইলে কিন্তু বহু ট্রান্স মানুষ এইভাবে বেনাগরিক হয়ে যাবেন। মুর্শিদাবাদে এক ডাক, কলকাতায় এক ডাক, শিলিগুড়িতে এক ডাক, সুন্দরবনে এক ডাক। এই অবিলম্বে এসআইআর বাতিল করো। এই রাষ্ট্রের এই বেনাগরিক করার চক্রান্ত মানছি না, মানব না। 2002 ভোটার লিস্টে নাম আছে? 2002 ভোটার লিস্টে নাম আছে। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ হচ্ছে আমাদের 2 মেয়ে, তাদের ভোটার লিস্টে নাম নেই। আপনার তো আছে। আমার থাকলে তো হবে না। আরও অনেক আত্মীয়স্বজনদের নাম 2002 বাতিল করে দিয়েছে। তারা জেনুইন ভোটার, কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। জেনুইন ভোটারদের নাম কেন বাতিল করা হচ্ছে তাদের? আপনি যেহেতু আপনার মেয়েদের কথা বললেন, আপনার ভোটার কার্ডে নাম থাকলেই তো 2002 হবে। কিন্তু আমি শুধু আমার জন্য তো লড়াইটা করছি না, ব্যাপক মানুষ, কয়েক লক্ষ মানুষ যে বেনাগরিক হয়ে যাবে তাদের জন্য লড়াইটা করছি। শুভেন্দু অধিকারী তো বললেন শুধু রোহিঙ্গাদের নাম বাদ যাবে, তাহলে আপনাদের ভয় পাওয়ার কারণ? শুভেন্দু অধিকারী যা বলছে এটা পাগলের প্রলাপ। শুভেন্দু অধিকারী এটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে। এই সাম্প্রদায়িক হানাহানিতে বিভেদে আমরা নেই। এসআইআর কে এনআরসির সঙ্গে তুলনা করছেন কেন? একদম, এসআইআর মানে হচ্ছে ঘুরপথ এনআরসি। এসআইআর মানে হচ্ছে ঘুরপথ এনআরসি, কারণ নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই সে তার বাবার নাম, দাদুর নাম, ঠাকুরদার নাম কেন জানতে চাইবে। সে আমার ভোটার লিস্টের নাম আছে কি নেই সেটা দেখবে। সে আইআর করতে পারে, আইআর, কিন্তু এসআইআর কেন করবে? এসআইআর সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধানে 324, 325, 326, 327, 328, 329 এর মধ্যে আইআর আছে, কিন্তু এসআইআর নেই। এসআইআর হচ্ছে নিবিড়, এই যে স্পেশাল কেন? এইটাই হচ্ছে চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত। এইটা করে সে আসামের মতো সে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এবং মানুষকে বেনাগরিক করবে। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। তাই আমরা এসআইআর বিরোধিতা করছি। এসআইআর হলে কাদের লাভ হবে বলে মনে করেন? এসআইআর লাভ হবে যারা শাসকদের লাভ হবে, যারা ক্ষমতায় যারা আসতে চাইছে তাদের লাভ হবে, বা যারা শাসন ক্ষমতায় আছে তাদের শাসন ক্ষমতা যদি না যায় তাদের লাভ হবে। কিন্তু ব্যাপক মানুষের কোনো লাভ হবে না, ব্যাপক মানুষ উচ্ছেদ হবেই একটা। দেখে নেবেন এই যে লিস্টে নাম বেরোবে তাতে দেখা যাবে যে 30, 40 লাখ, 50 লাখ বাতিল হয়ে যাবে, এবং এরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এরা বাদ যাবে। এবং যেটা বলছে বাংলাদেশ, রোহিঙ্গা, এসব ফালতু কথা না। আমার 2000 সালে জন্ম, আমার কীভাবে 2002 ভোটার তালিকা নাম থাকবে? দেখুন, ইলেকশন কমিশন বলছে যে ভোটার তালিকা তারা স্বচ্ছ করবে ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজ পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদেরকে সরকার বুঝিয়ে গেছিল যে আধার কার্ড এবং ভোটার কার্ড আপনার একমাত্র পরিচয়পত্র, এই দুটি থাকলেই এটা প্রমাণ হয় যে আপনি দেশের নাগরিক। কিন্তু আজকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে এটা বলে দিচ্ছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে হবে না, এইগুলো ভ্যালিড আইডেন্টিটি প্রুফ নয়। আপনাকে 11টা ডকুমেন্টের একটা ফিরিস্তি দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আপনার কাছে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর সার্টিফিকেট, আপনার কাছে জমির দলিল এবং আরও বেশ কিছু ডকুমেন্ট যেগুলো এই ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের কাছে থাকা সম্ভব নয়, সেই জিনিসগুলো আপনার কাছে চাইছে যে এইগুলো থাকলে তবেই আপনি নাগরিক। দেখুন, ইলেকশন কমিশন কোনোদিনই এইটার নির্ধারক হতে পারে না যে এই দেশের নাগরিক কে এবং নাগরিক কে নয়। তারা ক্রমশ মানুষকে ভুল বুঝিয়ে চলেছে যে তারা একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে, কিন্তু আসলে কি সেটাই? আসলে সেটা নয়। 2019 সালে যখন এনআরসি সিএ লাগু করার চেষ্টা করেছিল এই সরকার, তখন যা গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদের যে ঝড় উঠেছিল তার একটা কারণ ছিল। তার কারণ এটাই যে সরকারের একটা স্পেসিফিক এজেন্ডা ছিল যে তারা এই দেশের সমস্ত মুসলমান মানুষদের বিরুদ্ধে, সমস্ত মুসলমান মানুষের মানে তাদেরকে বাংলাদেশি, রোহিঙ্গা, হেন তেন যথেচ্ছভাবে গালিগালাজ করে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। এই বছরও 2025-এ মানে এসআইআরও কিন্তু ঘুরপথে আসলে এনআরসি করারই চেষ্টা। তো আমাদেরকে বুঝতে হবে এনআরসি হচ্ছে, তার কারণ হচ্ছে যে বারবার এই লেগাসি ডেটাটা তো এনআরসির সময়ও চাওয়া হয়েছিল। আপনারা যদি একটু খোঁজ করে দেখেন তাহলে যে বিহারে যে ইলেকশনটা হলো সেখানে ইলেকশন কমিশনেরই এটা ডেটা, সেখানে হচ্ছে বলছে যে
বিহারে টোটাল নাম্বার অফ ভোটার্স হচ্ছে 7.42 crores, কিন্তু যতজন ভোট দিয়েছে সেই সংখ্যা হচ্ছে 7.45 crores। তাহলে এই মাঝখানে 42 থেকে 45 হলো, এই সংখ্যানটা কে দেবে? এইটা সরকারকে প্রশ্ন করা হচ্ছে। বাদ দেওয়া তো অবশ্যই উচিত, কিন্তু বাদ দেওয়ার পন্থাটা কি হবে? বাদ দেওয়ার পন্থা হচ্ছে যারা আমরা এই সাধারণ নাগরিকরা রয়েছি তাদের সকলের নাগরিকত্বটা প্রশ্নের মুখে কেন ফেলা হচ্ছে? ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের মাথায় ছাদ নেই, তাদের কাছে জমির দলিল থাকা, পাসপোর্ট থাকা, বার্থ সার্টিফিকেট থাকা সম্ভব নয়। আমার কাছে আছে, আমার প্রশ্নটা নয় এখানে। আমার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের কাছে নেই এই ডকুমেন্টগুলো, তাদেরকে মানে এইভাবে হয়রান করার অধিকার সরকারকে কে দিয়েছে? এখন ভোটের আগে এসআইআর তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মুভ। তার কারণ হচ্ছে যে বিজেপি সরকার বারবার করে এটাই চেষ্টা করছে যে তারা কিভাবে কতটা চক্রান্ত করে হচ্ছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে একভাবে কি বলবো এক ধরনের বুলি আউড়িয়ে তাদের একটা ফাঁদে ফেলা। যে মানে এই যে আমরা যে দেখলাম যে ইলেকশন কমিশন যে বলছে যে 4 ডিসেম্বর তারা একটা প্রাথমিক খসড়া বের করবে এবং তারা সময় দিয়েছে 4 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি সম্ভবত, যেখানে হচ্ছে মানুষজন কোর্টে অ্যাপিল করতে পারবে যদি তাদের নাগরিকত্ব বা তাদের যদি ভোটার লিস্টের নাম থাকা নিয়ে বা না থাকা নিয়ে সংশয় থাকে তাহলে। এবার প্রশ্নটা হচ্ছে যে এমন একটি দেশে যেখানে কোনো মানে যেখানে মানুষ ধর্ষণ হয়ে যাচ্ছে, মহিলারা ধর্ষণ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, সেই কেসগুলির কোনো বিচার হচ্ছে না, কিন্তু আমরা এটা ভেবে নিচ্ছি, আমরা সাধারণ নাগরিক হিসেবে যাদেরকে এরা ব্রেন ওয়াশ করতে সক্ষম হচ্ছেন তারা ভেবে নিচ্ছেন যে এই এই 1 মাসের সময়সীমার মধ্যে তারা কিন্তু সমস্ত কেসের শুনানি হয়ে যাবে, তাদের সমস্ত সমস্যা মিটে যাবে এবং সরকার সেটা সুষ্ঠুভাবে চালনাও করবে। এইটা তো চক্রান্ত ছাড়া কিছু হতে পারে না। আমরা সাধারণ নাগরিকরা যে সরকারকে মানে জিতিয়ে এনেছি তারাই আজকে ডিসাইড করবে যে আমরা নাগরিক কি নাগরিক নয়। অবশ্যই প্রতিনিধিত্ব করছে, অবশ্যই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছে, এটা তো মানুষের কাছে পরিষ্কার। বিহারের ইলেকশনের পর মানুষের কাছে এটা পরিষ্কার যে কোথায় কি কারচুপি হচ্ছে না হচ্ছে। এই যে আপনাদের পরিসংখ্যানটা দিলাম 7.42 থেকে 7.45, এই পরিসংখ্যান থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে কোথায় কারচুপিটা আসলে হচ্ছে। মানুষ তো অন্ধ নয়, মানুষ বুঝতে পারছে। এসআইআর ফলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের লাভ হচ্ছে, বিজেপির লাভ হচ্ছে। তারা হচ্ছে তাদের যে এজেন্ডা যে একটা 1 নেশন 1 ইয়ে তৈরি করা, হিন্দু রাষ্ট্র তৈরি করা, সেই এজেন্ডাই সফল করছে তারা। নির্বাচন কমিশন এখানে বিজেপি সরকারের একটা রিপ্রেজেন্টেটিভ হয়েই কাজ করছে, এটা আমাদের বুঝতে হবে। এত জিতলো তো তাতে যে বিজেপি এখানে বাংলার বিজেপি যে এত হুঙ্কার দিচ্ছে, এত গর্জন করছে যে বিহারের জয় নাকি তাদের বাংলারই জয়, এটা কিন্তু আদতেও সত্যি নয়। 2019 সালে যখন এনআরসি সিএ লাগু করার চেষ্টা করেছিল এই বিজেপি সরকার, সেই সময় কিন্তু গোটা দেশ জুড়ে যে প্রতিবাদের ঢেউ আমরা দেখেছি। আমরা শাহিনবাগ থেকে কলকাতার রাস্তা অব্দি রাস্তার কোনায় কোনায় প্রতিবাদ হয়েছিল। বিজেপি সরকার সেই সময় এনআরসি সিএ লাগু করতে ব্যর্থ হয়েছিল এবং 2025-এ এসেও আমরা দেখছি যে তারা যখন এসআইআর লাগু করার চেষ্টা করছে তখন আসলেই তারা ঘুরপথে এনআরসি করছে। তার কারণ আমার যদি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হয় তাহলে আমাকে বলুন যে আমার ঠাকুমার বার্থ সার্টিফিকেট কেন লাগবে সেখানে? আমাকে যদি আমার নাগরিকত্ব প্রমাণ করতে হয় আমার ঠাকুরদার পাসপোর্ট কেন লাগবে? ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের কাছে পাসপোর্ট নেই, বার্থ সার্টিফিকেট নেই, মাঝে অনেক প্রাকৃতিক দুর্যোগ গেছে, বন্যা গেছে, অনেক ডকুমেন্ট ভেসে গেছে, তারা তাদের নাগরিকত্বের খতিয়ান কিভাবে দেবে? এতদিন ধরে সরকার বলে গেছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড আমাদের বৈধ পরিচয়পত্র, কিন্তু হঠাৎ করে আজকে এসআইআর লাগু হওয়ার পরে তারা বলছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড বৈধ পরিচয়পত্র নয়। তারা 11 ডকুমেন্টের একটা ফিরিস্তি দিয়েছে যেখানে মানুষের সংখ্যাগুরু মানে দেশের সংখ্যাগুরু মানুষের কাছে মাথায় ছাদ নেই, তাদের কাছে বার্থ সার্টিফিকেট, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, এগুলো কিভাবে থাকবে? যে সরকার মানুষের থেকে জমি ছিনিয়ে দিচ্ছে তারাই আবার মানুষের কাছে গিয়ে জমির দলিল চাইছে। কোটি কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে, তারা বলছে যে খতিয়ানটা দিচ্ছে, তারা একটু প্রমাণটা দেখাক না।
তারা একটা নির্দিষ্ট কমিউনিটিকে ধর্মের বেসিসে, ধর্মের ভিত্তিতে তারা এই বিভাজন করার চেষ্টা করছে, এবং সেটা আজ থেকে করছে না, এটা 2014 থেকে করছে। যবে থেকে তারা সরকারে এসছে তবে থেকে করছে। এনআরসি এর সময় কেন এত মানুষ রাস্তায় নেমেছিল? তাদের তো কোনো ইয়ে ছিল না, তাহলে তারা কেন রাস্তায় নেমেছিল? এই কারণেই নেমেছিল, কারণ বিজেপি সরকারের সেই এজেন্ডা কিন্তু পরিষ্কার ছিল সেখানে। তারা স্পেসিফিক কিছু মাইনরিটি কমিউনিটি তাদেরকে কিন্তু এই দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছিল, তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে। যদি আমাদের নির্বাচন কমিশনের এটাই মনে হয় যে চারিদিকটা কোটি কোটি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে, তাদের ভোটেই তো তারা জিতেছে, তাহলে সেই সরকার কি বৈধ? তারা নিজেরা কি বৈধ? তাহলে যে সরকারটা এসছে জিতে, তারা যদি একটা ক্লেম করে যে চারিদিকটা রোহিঙ্গায় ভরে গেছে, বাংলাদেশিতে ভরে গেছে, তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছো, তো তোমরা কি বৈধ তাহলে? আমি তো মানুষকে এখানে সচেতন করতে এসেছি, আমি তো কিছু ভাঙতে আসি। আমি এখানে মানুষকে বোঝাতে এসেছি যে ঘুরপথে এসআইআরটা আসলে ঘুরপথে এনআরসি করাই। 2019-এ যখন এনআরসি আন্দোলন তুঙ্গে রয়েছে, সেই সময় তো কোনো কিছু ভাঙা হয়নি, তারপরেও তো সরকার ব্যর্থ হয়েছে সেটা লাগু করতে, এবং আমাদের বিশ্বাস আমরা এসআইআরটাও লাগু করতে ব্যর্থই করব। কিন্তু এসআইআর না উঠলেও সে যে না হয়, এই কথা তো নির্বাচন কমিশন বলছে না। নির্বাচন কমিশন বলছে না, কিন্তু নির্বাচন কমিশন যে ডেটাটা চেয়েছে আমাদের থেকে, যেখানে এনিউমারেশন ফর্মের সাথে যে ডিক্লারেশন ফর্মটা দেওয়া হচ্ছে, সেখানে আমার নাগরিকত্ব প্রমাণ করার জন্য আমাকে আমার মা এবং বাবার জন্মস্থান এবং জন্ম তারিখটা বাধ্যতামূলকভাবে দিতে হবে। সেটা কেন দিতে হবে? এই কোনো ইনফরমেশন তো আমার ভোটার কার্ডে থাকবে না। আমার ভোটার কার্ডে তো এটা লেখা থাকবে না যে আমার ঠাকুমার কাছে বার্থ সার্টিফিকেট আছে কিনা বা আমার মায়ের কাছে পাসপোর্ট আছে কিনা। তাহলে এই ডেটাগুলো কেন না হচ্ছে? আপনি বলুন, আপনারা তো অনেকটা জেনে আপনি প্রশ্ন করছেন, তাহলে আপনিই বলুন কেন না হচ্ছে। আমি তো এতটা বললাম, এটা তো একটা চক্রান্ত, বোঝাই যাচ্ছে। কিছু কাগজের বিনিময়ে কিছু নাগরিকত্ব আমাদের দিতে হচ্ছে। এত মানুষের, তারা এখানেই জন্মেছে, এখানেই তারা খেটে খাওয়া মানুষ, তারা এখানেই তাদের শ্রম দিয়েছে, তাদের রক্ত দিয়েছে, তাদের ঘাম দিয়েছে। আজকে একটা কাগজ না থাকলে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে? আমরা এটার বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবো, আজকেও দাঁড়িয়েছি, আগামীতেও সরকারের লাভ এটাই। বিজেপি সরকারের একমাত্র এজেন্ডা হচ্ছে গোটা দেশটাকে হিন্দু রাষ্ট্র করা। তাদের এটাই একমাত্র এজেন্ডা। চারিদিকে যারা ফেসবুক করে ঘুরে বেড়ায়, যারা মুসলমান হিসেবে নিজেদের আইডেন্টিটি দেয়, তাদেরকে এই দেশ থেকে বের করবে, কারণ তারা হিন্দু রাষ্ট্র ভোট আছে। এটাই তাদের একমাত্র এজেন্ডা। এসআইআর করারও তাদের একমাত্র এজেন্ডা এটাই, এনআরসি করারও তাদের একমাত্র এজেন্ডা এটাই ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, এবং নির্বাচন কমিশন সেই এজেন্ডারই প্রতিনিধিত্ব করছে।